ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। আগামী 4 সপ্তাহ আপনার সামনে বিধানসভা নির্বাচন আসছে। আমাদের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সভাপতি মাননীয় সমীর ভট্টাচার্য সাংসদের কাছে বিভিন্ন স্তরে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ নেওয়ার জন্য অনেকে আবেদন করেছে। আমাদের রাজ্য স্তরে এর জন্য একটা টিম তৈরি হয়েছে এবং মাননীয় সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি স্কুটিনি কমিটি হয়েছে, যারা রাজ্য সভাপতি এবং প্রদেশের যিনি ইনচার্জ সুনীল বনসালজির অনুমোদন ক্রমে সময় সুযোগ মতো নির্দিষ্ট সূচনা দিয়ে বিভিন্ন স্তরে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় জনতা পার্টিতে সামিল করার লক্ষ্য নিয়ে কাজ করবে। আমাদের লক্ষ্য, আমরা যে 39% ভোট পেয়েছি সেটা 51% ভোটে পরিণত করা। সেটা করতে গেলে তো আমাদের যারা অরাজনৈতিক মানুষ অথবা যাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ নেই ভারতীয় জনতা পার্টির কর্মীদের বা সর্বস্তরের সহমতির ভিত্তিতে তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদ দেওয়ার কাজ ইতিমধ্যে বুথ স্তরে, মন্ডল স্তরে, জেলা স্তরে শুরু হয়েছে। কয়েক হাজার পরিবার উত্তরবঙ্গের কোচবিহার থেকে মুর্শিদাবাদ হয়ে মেদিনীপুর 24 পরগনাতে বিভিন্ন স্তরে, কোথাও জেলা অফিসে এবং কোথাও বুথ স্তরে আমরা মূলত পরিবারগুলিকে উৎসাহিত করছি। রাষ্ট্রবাদী দেশপ্রেমিক পরিবার, সনাতনী পরিবার, আদিবাসী পরিবার, তাদেরকে আমাদের সঙ্গে আমরা এনে আমরা 10% ভোট বাড়ানো এবং 50 লক্ষ বাড়তি ভোট আমাদের পক্ষে আনার জন্য একটি কর্মসূচি প্রদেশ সভাপতি সমীর ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয়েছে। রাজ্য স্তরেও সমাজের বিভিন্ন স্তরে যারা কাজ করেন, অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, অবসরপ্রাপ্ত আধিকারিক, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কবি, সাহিত্যিক, লেখক, এই ধরনের যারা বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিতে প্রাইমারি সদস্যপদ নিয়ে দলকে সমৃদ্ধ করতে চান, এমন অনেক আবেদন আগে গ্রহণ করা হয়নি, গত 2 সপ্তাহ ধরে গ্রহণ করা হচ্ছে। মাননীয় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্কুটিনি কমিটি অনেকগুলি কনসেন্ট লেটার বা আবেদনের পরিপ্রেক্ষিতে একটি শর্ট লিস্ট করেছেন। আজকে কার্যত তার শুভ সূচনা, এবং শুভ সূচনা করে পতাকা ধরিয়ে দেবেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহোদয়। আমরা পাশে থাকবো ওনার সাথে। আর আজকে 3 জন ব্যক্তি এখানে যোগদান করছেন। এদের খুব বড় রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু এরা সমাজের অত্যন্ত ওপিনিয়ন মেকার, কৃতি মানুষ। 2 জন অধ্যাপক, অজয় কুমার দাস, তিনি আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যাসাগর মহাবিদ্যালয়, এবং তিনি গত লোকসভা নির্বাচনে মথুরাপুর তফসিলি সংরক্ষিত আসনে আইএসএফ এর প্রার্থী ছিলেন। তিনি সামাজিক কাজ করেন, রাষ্ট্রবাদী কাজ করেন। তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সমীর ভট্টাচার্য মহোদয়ের অনুমোদনে দলের প্রাথমিক সদস্যপদ নিচ্ছেন, এবং আমি একসঙ্গে 3 জনকে ডেকে নিচ্ছি। রাহুলদা ফ্ল্যাগ ধরাবে। দ্বিতীয় হচ্ছে সঞ্জীব হাঁসদা, তিনিও অধ্যাপক। তিনি আমাদের আদিবাসী সমাজের উপরে কাজ করেন এবং নানা ধরনের
আদিবাসীদের নিয়ে তার কাজকর্ম ইত্যাদি আমরা জানি, এবং তিনিও ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে চান এবং বিশেষ করে আদিবাসী সমাজকে আরো বেশি করে বিজেপির সঙ্গে যুক্ত করতে চান। এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাজকর্ম এবং সীমাহীন তোষণকে দেখে ওনার রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে, এবং নিয়ম মেনে সরকার তার রেজিগনেশন গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং তিনি ভিআরএস নিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। তিনার বাড়ি হুগলি জেলাতে। তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্য এই তিনজন যোগদান করছেন। আমাদের অধ্যাপক অজয় কুমার দাস, অধ্যাপক সঞ্জীব হাঁসদা এবং সম্মানীয় বঙ্কিম বিশ্বাস। রাহুল সিনহা মহোদয় পতাকা ধরাচ্ছেন এবং আমরা পাশে থাকছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জীবতং, জীবতং জীবতং, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ প্রদেশ জিন্দাবাদ, সভাপতি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, সবাই একটু এদিকে তাকাবেন, একটু এদিকে, ছবি হচ্ছে না। হয়ে গেছে ছবি? থ্যাংক ইউ। আপনার বসাও আপনাদের প্রশ্ন থাকলে বলুন, আপনারা রাহুলদা করবেন প্রেস, আমি দক্ষিণ কলকাতায়। না, রাহুলদা কিছু করবে না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বারবার করে উত্তরবঙ্গে যাচ্ছেন, আজকেও তিনি উত্তরবঙ্গে গেলেন। বারবার করে উত্তরবঙ্গে যাওয়া এর পেছনে কি ওনার কোনো আশঙ্কা কাজ করছে বলে আপনি মনে করেন? উনি বেলডাঙ্গা গেলেন না কেন? আশঙ্কা তো বেলডাঙ্গা থেকেই তৈরি হয়েছে। উত্তরবঙ্গে গিয়ে কোনো লাভ নেই। মালদা থেকে কোচবিহার, যাকে উত্তরবঙ্গ বলা হয়, কোনো বঙ্গেই নেই ওনার হাতে। উত্তরবঙ্গ শুধু নয়, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ কোনো বঙ্গেই নেই। অতএব উনি যেতে পারেন, সরকারি ক্ষমতায় আছেন, প্রশাসনকে দিয়ে বেনিফিশিয়ারিদেরকে জড়ো করতে পারেন, কতগুলো মিথ্যে কথা বলবেন, কি কি করবেন আগাম তো আমি বলে দিচ্ছি আপনাদের কাছে। এইসব করতে যাচ্ছেন, এতে কোনো লাভ হবে না, লাভ হবে না। তার কারণ উত্তরবঙ্গের মানুষকে তিনি কার্যত ঘৃণা করেন, অপমান করেন এবং বঞ্চিত করেন। এটা উত্তরবঙ্গের মানুষ ভালো করেই জানে। গণনা কেন্দ্রে অরবিন্দ মিনার নেতৃত্বে যদি বিজেপির কাউন্টিং এজেন্টদের গ্রেপ্তার না করত, তাহলে নিশ্চিত প্রামাণিকই জিতত। আজও বলি, নিশ্চিত প্রামাণিক কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, নির্বাচনী মামলা। সেই মামলায় যদি রিকাউন্টিং অর্ডার হয়, নিশ্চিত প্রামাণিকই জিতবে। মোট 1960টা বুথ কোচবিহারে, 1700 বুথ গোনা পর্যন্ত নিশ্চিত 60,000 ভোটে এগিয়েছিল। শেষ 1.5 রাউন্ডে অবৈধভাবে কাউন্টিং হলে ঢুকে বিজেপির 4 জন কাউন্টিং এজেন্টকে গ্রেপ্তার করে নিয়ে যান ডিএম এবং এসপি, এবং হারানো হয়েছে কাজ। তাই কোনো লাভ হবে না। কুচবিহার জেলাতে আমরা 9-0 করব, একদম নিশ্চিন্ত থাকুন। এবং এসআইআর এর পরে বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী গড়ে 20,000 থেকে 40,000 কুচবিহারের সীমান্তবর্তী সব বিধানসভা থেকে নাম আউট হচ্ছে। দিনহাটা বলুন, সিতাই বলুন, শীতলকুচি বলুন, মাথাভাঙ্গা বলুন, যা চিত্র আসছে, শুধু একটাই আওয়াজ আসছে, চোর ধরো জেল ভরো। মুখ্যমন্ত্রী আরেকটা জিনিস বলেছেন যে গতকাল তিনি গীতা পাঠের অনুষ্ঠানে যাননি, কারণ সেটা বিজেপির অনুমোদিত একটা অনুষ্ঠান ছিল। তিনি একটি পৃথক দল করেন, তাই গীতা পাঠের ওই অনুষ্ঠানে তিনি কিভাবে যাবেন? বিজেপির কে ছিলেন মঞ্চে? কেউ চেয়ারে ছিলেন, কেউ মাটিতে বসেছিলেন, কে মঞ্চে কে ছিলেন? ধীরেন্দ্র শাস্ত্রী যদি বিজেপি বলেন উনি, তাহলে বিজেপি। সাধ্বী রীতাম্বর আগে যদি বিজেপি বলেন, বিজেপি।
ওখানে যারা সন্তরা ছিলেন, বক্তৃতা করেছেন, এটা যদি সকলকে তিনি বিজেপি ভাবেন, বিজেপি, কারণ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে তো রক্ষা করার কাজটা বিজেপি করার চেষ্টা করছে। তিনি কোন চশমা পরেছিলেন কানকে? কে খবর দিলেন ওনাকে? আমরা তো হিন্দু হিসেবে গেছি, আমরা তো মঞ্চে উঠিনি, বক্তৃতাও করিনি। আমাদের অধিকার ছিল। আসল কথা, উনি নিজে হিন্দু বিরোধী। গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন না। গীতার কতগুলো অধ্যায় আছে সেটা যদি উনি বলে দিতে পারেন তো অনেক কিছু হয়ে যাবে। অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন, এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি। আর আয়োজকরা কেন ওনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না, আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রীতিনীতি মানেন না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘোরেন। অতএব এই মুখ্যমন্ত্রীকে হিন্দু বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করি না, তো অন্য কেউ তার ব্যক্তিগত মত দিতে পারে, আমি স্বীকার করি। এসআইআর পর্ব প্রায় শেষের দিকে, প্রথম পর্বটা প্রায় শেষের দিকে। এই সময় দেখা যাচ্ছে যে প্রথমে 13 জন রোল অবজারভারকে নিয়োগ করা হলো। এখন আবার দেখা যাচ্ছে আজকের খবর আরো 5 জনকে নতুন করে নিয়ে আসা হচ্ছে, কেউ স্বরাষ্ট্র দপ্তর, কেউ প্রতিরক্ষা দপ্তরের জয়েন্ট সেক্রেটারি পদে। কি বলবেন এটা? এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি, আমি যেটুকু ন্যাশনাল নিউজ চ্যানেল থেকে দেখেছি 20 জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে যে রাজ্যে হচ্ছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে 5টা ডিভিশন আছে, 5 জন খুব গুরুত্বপূর্ণ অফিসারকে দেওয়া হয়েছে, সিনিয়র অফিসার, হোম আছে, ডিফেন্স আছে, খুব বড় বড় ডিপার্টমেন্টের। এরা দে আর ভেরি এফিসিয়েন্ট অফিসার, যেটুকু আমরা নামের সঙ্গে চিনিয়ে দেব। আমি শুধু একটা কথাই বলবো, বাবার নাম মায়ের নাম বদলেছেন, ধরা পড়বেন। অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে, আইপ্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে। আপনি দেখছেন না তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে। আপনারাই গল্প করেছিলেন মাত্র 27.5 লক্ষ, কোথায় 1 কোটি। আপাতত বলছেন এখন 56 লক্ষ পেরিয়ে গেলে, T20-র মতো। এদের আশা অনেক আগে উচিত ছিল। বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের সাহায্যে বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা, এই আরোরা, তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। এবং এই দুর্নীতি লুকিয়ে রাখা যাবে না। আধুনিক প্রযুক্তির যুগে ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে, হাতে নাতে ধরা পড়বে। ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিক মতো মান্যতা দেয়, 324-এ সব লেখা আছে, আর্টিকেল 3 পড়ে, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানে না। পোর্টালে আজ থেকে একটা নতুন পরিষেবা অ্যাড করা হয়েছে, যাতে বলা হচ্ছে যে ভোটার নাম্বারটা দিলেই তার 2টো এন্ট্রি রয়েছে কি সেটা জানতে পারবে। তো এখন বিএলওরা বলছে এতে সুবিধা হবে, আর তৃণমূলপন্থী বিএলওরা বলছে কাজ বেড়ে যাবে। কি বলবো? ওদের যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণার কোনো ওষুধ নেই, এই যন্ত্রণার কোনো ওষুধ নেই। ও খুব কষ্ট। ওরা যে অ্যাসাইনমেন্টটা নিয়েছিল যে মাননীয় ম্যাডাম আপনার কোনো চিন্তা নেই, আমরা সব ঠিক করে দেব। ইলেকশন কমিশন তো বহিরাগত, আমরা তো আপনার বাড়ির ছেলে, আমরা সব ঠিক করে দেব। এখন ঠিক করতে পারছেন না। ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল, এখন গুটাচ্ছে। যত দিন যাবে যন্ত্রণা বাড়বে। রোসনারা বিবিকে, রোজিনা বিবি
জামালের বাবাকে কামাল, কামালের বাবাকে আশরাফুল, আশরাফুলের বাবাকে গাজীকুল, গাজীকুলের বাবাকে হাদিকুল, সব বদরক্ত আস্তে আস্তে বেরোতে শুরু করবে। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। আগামী 4 সপ্তাহ হরি বল। তিনি দাবি করছেন যে কোনো বাংলাদেশি নেই, কোনো রোহিঙ্গা নেই, এসআইআর করে কোনো লাভ হবে না। আমি এর প্রশ্নের উত্তর দেব না। একটা লোক 3 বছর 2.5 বছর জেল খেটেছে, আরো 3.5 বছর জেলে যাবে। পুলিশ সুপার তার সঙ্গে গোপন বৈঠক করছেন। কে? আমানদীপ। তিনি গোপন বৈঠক করছেন দীর্ঘ সময়। মমতা ব্যানার্জির জন্য করছেন, অনুব্রতকে ধরে টানাটানি করছেন কেন? আপনারা মমতা ব্যানার্জিকে ছেড়ে রাখেন কেন? ভয় করেন তো? মমতা ব্যানার্জি বলে দিয়েছে ফেস টাইম কল করে, আমনদীপ তুমি অনুব্রতর সঙ্গে কথা বলো, নইলে এর পরে ট্রান্সফার অর্ডারে তোমার ট্রান্সফার হয়ে যাবে। তা আমনদীপ বাধ্য হয়েছে। মূল সমস্যাটা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। শাহজাহানরা কেউ নয়, জ্যোতিপ্রিয় মল্লিকরা কেউ নয়, আসল মমতা ব্যানার্জি। ইনি আশীর্বাদ দিয়েছেন বলে পুলিশের আইসির স্ত্রী এবং মাকে 5 বার ধর্ষণ করবে বলার পরেও 4টে সিকিউরিটি থেকে 22টা সিকিউরিটি, কনভেনার, এসআরডি এর চেয়ারম্যান, রাজ্যের মন্ত্রী, সমমর্যাদার র্যাঙ্ক, সবই মমতা ব্যানার্জির জন্য হচ্ছে। হুমায়ুনের মসজিদের জন্য মেশিন বসিয়ে টাকা গোনা হচ্ছে। সাসপেন্ড হওয়া বিএলও সই দেখতে পাওয়া যাচ্ছে, ফর্মে কমিশন নোটিশ করেছে। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বিএলওরা তারা তৃণমূল কংগ্রেসের পদেও রয়েছে, আবার বিএলওতেও রয়েছে। সেটা আমরা আগেই 4700 লিস্ট দিয়েছিলাম, এখনো কমপ্লায়েন্স দিতে পারেনি। আর আপনি যেটা বলছেন কি হবে তো বুঝতে পারবেন। আপনি বারুইপুরের কথা বলছেন, হ্যাঁ? এত তাড়াহুড়া করছেন না। কিছু হয়নি, কিছু হয়নি। এখন সকালবেলা ব্রেকফাস্ট হয়নি, এরকম আরো বেরোবে আশঙ্কা করছে। ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চ অনেক পরে। বলছি হুমায়ুনের সব আমি বলবো কেন, ইলেকশন কমিশন করবে। হুমায়ুনের এই মসজিদের জন্য মেশিন বসিয়ে টাকা গোনা হচ্ছে। 11 টাকা মেশিন বসিয়ে টাকা গোনা হচ্ছে। দেখুন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলে স্ট্যান্ড ক্লিয়ার করেছে, আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে। কিন্তু এই যে সরকারি মদতে 1000 পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো মোগল পাঠান হানাদারদের নামে, বাবর একজন ধর্ষণকারী ছিলেন, লুটেরা ছিলেন, তিনি ভারতের কেউ ছিলেন না, তিনি ভারত দখল করতে এসেছিলেন, ভারতীয় মহিলাদের ভোগ করতে এসেছিলেন, ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে হিন্দুদের ধর্ম, আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন, ভারত থেকে লুটে নিয়ে ভারতের সোনা, হীরা, মণি, মাণিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন। তার নামকরণে আমাদের প্রত্যেকটি লোকের আপত্তি রয়েছে, আমাদের সেই আপত্তি আছে। কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে, টাকা সংগ্রহ হয়েছে, এটা একটি বাংলাদেশের মৌলবাদীদের যে আস্ফালন, তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখানো হয়েছে। এটি একটি সিম্বলিক কোন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নয়। আমরা আবারও বলি, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা তৈরি করুন, বৈধভাবে করুন, নিজের জায়গায় করুন, নিজেদের সম্প্রদায়ের লোকেরা অর্থ জোগাড় করে করুন। কিন্তু এই যে একটা আস্ফালন বাবরের নামে করব, কিচ্ছু করতে পারবে না। আমরা করব, করে দেখাবো, মাইক বাজাবো, লক্ষ লোকের জমায়েত করব, নো নিড এনি পারমিশন। সরস্বতী পুজো যোগমায়া দেবী কলেজে করতে গেলে হাইকোর্টে যেতে হয় ছাত্রীকে, আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাত্রি 9টার পরে গিয়ে গলির মধ্যে অন্ধকারে করতে হয় হাইকোর্টের অর্ডারে, কলকাতা পুলিশের আপত্তিতে।
মা কালীকে প্রিজন মানে তোলা হয়, আর মমতা ব্যানার্জি এক চোখ বন্ধ করে ওইখানে এগুলো অ্যালাউ করলেন। এটা মৌলবাদীদের আস্ফালন এবং টাকা গোনা বলুন, টাকা সংগ্রহ করা বলুন, এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে, এটা ধর্মীয় সহাবস্থান বলে না। স্বামী বিবেকানন্দের ভাষায় নিজ ধর্মে আস্থাশীল, অপর ধর্মে শ্রদ্ধাশীল, এর মানে তা হয় না। যদি কালকের পরে 4 দিন পরে যারা ইসলাম ধর্ম মানেন তারা আলোচনা করে, মৌলবীরা, তাদের সংগঠনরা, হাফেজরা, ইমামরা বসে বলতেন যে আমাদেরও মনে হয় একটা ধর্মীয় গ্রন্থ আমাদের পাঠ করা দরকার বড় করে। কিন্তু কালকে এখানে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা। এটা তো ঠিক সোহরাবুর্দি, মোহাম্মদ আলী জিন্নাহদের মতো ভাষা বেরোচ্ছে, তো হুঙ্কার, চ্যালেঞ্জ এবং মাংস খাইয়ে করব। কি বলতে চাইছেন তো সমাজদার কা তো ইশারায় কাফিয়া, এভরিবডি নোজ ইট। এই মেসেজ ভেরি ডেঞ্জারাস। এটা সরকার অ্যালাউ করছে, সরকার এটাকে দেখছে, এটাই সবচেয়ে দুর্ভাগ্যের। এবং মুর্শিদাবাদ, মালদা সহ একটা বড় অংশের সম্প্রতি পীড়িত হিন্দুরা আতঙ্কিত, সন্ত্রস্ত, যে ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি আবার হবে না তো। এই জায়গায় কিন্তু আমাদের আপত্তি এবং অশনি সংকেত পশ্চিমবাংলার শান্তিপ্রিয় জনগণ তারা দেখছে। দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সবার শেষে রয়েছে ভোটার রেজিস্ট্রেশনের, ওয়াকফের পোর্টালে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সবার শেষে রয়েছে। এই সর্বনাশটা মমতা ব্যানার্জি করেছেন। 5 মাস আগে ওয়াকফ পোর্টাল উম্মিদের রেজিস্ট্রেশনের জন্য ভারত সরকার চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকার। সাইলেন্ট ছিলেন, একদম সাইলেন্ট ছিলেন। ঘুম কখন ভাঙলো? 18ই নভেম্বর মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার কিরণ রিজিজু তিনি মুখ্যমন্ত্রীকে ডিও লিখেন। মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রীও বটে। তাতে কিরণ রিজিজুজি বলেন, আপনি যেটা করছেন পশ্চিম বাংলার 80,000 প্রপার্টি, যা ওয়াকফ প্রপার্টি বলে দাবি করা হয়, এরা কিন্তু বিপদে পড়বে। ভারত সরকারের ডিউটি রাজ্য সরকারকে সুযোগ দেওয়া, জানানো, সতর্ক করা। 5 মাস আগে গোটা ভারতবর্ষে উম্মিদ পোর্টাল চালু হয়েছে। কিরণ রিজিজুজি 18ই নভেম্বর চিঠি দেওয়ার পরে পিবি সেলিমকে ডেকে মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হন যে এখনই নোটিফিকেশন করো, 5ই ডিসেম্বর শেষ হয়ে যাবে। এই পোর্টালে ডিজিটাইজ করতে গেলে, নথিভুক্ত করতে গেলে কতগুলি কাগজ লাগবে? 46 রকমের কাগজ লাগবে। এই 46 রকমের কাগজ অধিকাংশ ওয়াকফ প্রপার্টি হোল্ডারের কাছে নেই। এই কম সময়ে তৈরি করতেও পারবে না, সংগ্রহ করতেও পারবে না। তার ফলে উম্মিদ পোর্টাল থেকে বঞ্চিত হয়েছে পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টির যারা কন্ট্রোল করছেন, মোতোয়ালি, সেই তারা বঞ্চিত হয়েছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, তার নাম হচ্ছে মুসলিম সমাজের চোখে তাদের যিনি রক্ষাকর্তা, সকল্ড রক্ষাকর্তা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মিসগাইড করেছেন, মিসলিড করেছেন, এবং তিনি পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টির যারা মোতোয়ালি রয়েছেন, মূলত মুসলিমরা, তাদেরকে বিপদে ফেলেছেন তিনি। এখানে বিজেপির কোনো রোল নেই। আর ইন কোশ্চেন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা প্রথম থেকে বলে দিয়েছে যে আমরা সবটাকে বৈধ একটা সিস্টেমের মধ্যে আনতে চাই।
সেই কারণেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, কোনো ওয়াকফ প্রপার্টি ছিনিয়ে নেওয়ার জন্য এই অ্যামেন্ডমেন্ট আসেনি। যেদিন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেল সেদিনও তৃণমূলের 3 জন এমপি ছিলেন না সংসদে ভোট দান করতে, অ্যাবসেন্ট ছিলেন। এখানে একদিকে লড়াই করার কথা বলছেন, অন্যদিকে মানুষকে বিভ্রান্ত করছেন। এই বিভ্রান্ত নতুন নয়, সিএএ কে এনআরসি বলেছেন, এক বিভ্রান্তি। এখনো বলেন উনি যে সিএএ তে অ্যাপ্লাই করলে আপনি নিজেকে বাংলাদেশি ডিক্লেয়ার করবেন। তা আপনার প্রত্যেক দিন তো 100 জন 200 জন করে সার্টিফিকেট পাচ্ছেন, প্রমাণ হয়েছে ওনার কথা মিথ্যা। সিএএ মানে এনআরসি নয়, সিএএ কাউকে তাড়ানোর আইন নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈনদেরকে নাগরিকত্ব দেওয়ার বিল। एसआईआर নিয়ে 21 জুলাই একই কথা বলেছিলেন, पूरा आंदोलन होगा, पूरा लड़ाई होगा, एसआईआर नहीं होगा। আমার কথা নয়, মমতা ব্যানার্জির কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। 21 জুলাই ধর্মতলাতে ওনাদের সমাবেশে সেই এসআইআর এগিয়ে যাচ্ছে। আজকে মিথ্যা প্রমাণ হয়েছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও তাই। আমার জীবন থাকতে